আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা আপনাদের অনেকের জন্যই এখনো সহজ নয়। আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দ্বিতীয় সিজনের এই 11তম এপিসোডে আমরা কথা বলবো আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি কি আদৌ সম্ভব এই বিষয়ে। আমাদের সাথে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন স্টুডিওতে ডক্টর খালেদ হামিদ চৌধুরী, ব্যারিস্টার অ্যাট ল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এফসিআই আরবিট্রেটর্স এবং ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ইফাত, ধন্যবাদ সারা বাংলাকে। জি, আচ্ছা, আমাদের সাথে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট শাহরিয়ার সাদাত, পরিচালক, একাডেমিক এবং লিগ্যাল এম্পাওয়ারমেন্ট, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ভাই আপনাকেও, শাহরিয়ার সাদাত ভাই আপনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের দুজনকেই আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা ভীষণ ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমরা সরাসরি চলে যাই আমাদের যে আলোচ্য বিষয়, যে আদালতের বাইরেও আসলে বিরোধ নিষ্পত্তি সম্ভব কি না, এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। তার সাথে দর্শকদের জানিয়ে দিই যে দর্শক, আপনাদের জন্য কিন্তু থাকবে আইন বিষয়ক কুইজ। কুইজের উত্তর দিয়ে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে আপনি কিন্তু জিতে নিতে পারবেন নগদ উপহার। নিয়মটা বলে দিচ্ছি, আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপরে যেহেতু কুইজ থাকবে, দুইটি কুইজ থাকবে। যিনি দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন সেরকম দুইজনের কাছে পৌঁছে যাবে এই প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নগদ উপহার। আর যদি আমরা দুইয়ের অধিক সঠিক উত্তরদাতা পাই, সেক্ষেত্রে লটারি করে দুইজনের কাছে বিকাশ বা নগদের মাধ্যমে এই উপহার পৌঁছে যাবে। প্রথমেই আমি স্যারের কাছে চলে যাই। স্যার, আজকে আমরা যে মিডিয়েশন নিয়ে কথা বলবো, যে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি সম্ভব কি না, সেই মিডিয়েশন বলতে আসলে আমরা কি বুঝি, আর এই মিডিয়েশন কতটুকু জনপ্রিয় হচ্ছে আমাদের দেশে, এই বিষয়ে। ধন্যবাদ ইফাত। আসলে আমাদের যে মামলার যে জট, যে অবস্থায় আমরা এখন আছি, আমরা জানি যে এটা একটা বিরাট সমস্যা এবং প্রকট সমস্যা। আমাদের যে সাংবিধানিক যে কতগুলো বাধ্যতামূলক আছে, অ্যাক্সেস টু জাস্টিস সবাই পাবে, সমান আইনের আশ্রয় পাবে, অধিকার পাবে, আমরা দেখতে পাচ্ছি যে মেইনলি এই দেরি এবং কমপ্লেক্সিটির কারণে কিন্তু মামলার জট মিটছে না এবং সেই জন্যই কিন্তু গত 2 দশক ধরে আমরা কোর্টের বাইরে গিয়ে মানে বিকল্প পদ্ধতিতে কিভাবে আমরা আমাদের ডিসপিউট রেজলিউশন করতে পারি সেটা নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে। এবং তার মধ্যে আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা আজকে মিডিয়েশন নিয়ে কথা বলবো। মিডিয়েশন মানে হচ্ছে মধ্যস্থতা। আমরা জানি যে এছাড়া সালিশ আছে, আলাপ আলোচনা আছে, আর অন্যান্য পদ্ধতিতেও আমরা বিরোধ নিষ্পত্তি করতে পারি। তো মিডিয়েশনের গুরুত্বটা হচ্ছে কি এখানে, যে এটা একটা অবাধ্যমূলক প্রক্রিয়া বলতে পারি আমরা, এই সেন্সে যেখানে যিনি মধ্যস্থতা করবেন তিনি উভয় পক্ষকে বা যারা বিরোধী পক্ষ তাদেরকে তাদের বিরোধে একটা সমঝোতা যাতে ওনারা উপনীত হতে পারেন সেই ব্যাপারে সাহায্য করবেন। তার মানে উনি কিন্তু কোনো রায় দিচ্ছেন না, উনি কোনো অ্যাওয়ার্ড দিচ্ছেন না, উনি সিদ্ধান্ত দিচ্ছেন না, উনি নিরপেক্ষ থেকে গোপনীয়তা মেনটেন করে, এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং যাতে দুই পক্ষ তাদের একদম মন খুলে কথাবার্তা বললে তাদের দাবি বা তাদের যে জবাব বা কাউন্টার ক্লেম যদি থাকে কোনো, সবকিছু মিলিয়েই উনি চেষ্টা করবেন যে দুই পক্ষকে একটা উইন উইন সিচুয়েশনে আনার জন্য। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মধ্যস্থতায় কিন্তু এখানে উভয় পক্ষ কিন্তু বাধ্য না মানতে, মানে যতক্ষণ পর্যন্ত তারা এগ্রি না করছে লিগালি, যতক্ষণ পর্যন্ত তারা সিগনেচার করে একেবারে এগ্রি না করছে, এটা একটা এগ্রিমেন্ট হয়ে যাবে ওয়ান্স দে ডিসাইড টু সেল দ্য ডিসপিউটস। এতে করে দেখা যাচ্ছে কি যে এখানে কিন্তু ওই যে একটা অ্যাডভার্সারিয়াল, যে না উইন অ্যাট এনি কস্ট, আমাকে যে কোনো মূল্যে জিততেই হবে, সেটাও কিন্তু নাই। এবং লয়ারদের ভূমিকাও কিন্তু ওই লয়ারদেরকেও কিন্তু যারা সাহায্য করে কমার্শিয়াল মিডিয়েশনে আইনজীবী হিসাবে, তাদেরও কিন্তু একটা ডিফারেন্ট মাইন্ডসেটে অনেকটা, আমি বলবো যে অনেকটা সংযত থেকে কিন্তু কাজ করতে হয়। এবং পপুলারিটি অফ দ্য মিডিয়েশন আমরা অবশ্যই আজকে আরো পরে আলোচনা করব। তো মিডিয়েশন কতটুকু জনপ্রিয় হচ্ছে ইফাত আমাদের দেশে এখন আমি বলতে পারছি না, শাহরিয়ার আরো অ্যাড করবেন এই ব্যাপারে, কিন্তু উদ্যোগের কিন্তু এখন কোনো কমতি নাই। সাম্প্রতিক কালে অনেকগুলো উদ্যোগ এসছে, আমি সেই ব্যাপারে আলাপ করবো। বাট এটুকু আমি বলতে পারি যে আমার কাছে মনে হয় যে মিডিয়েশন ইজ দ্য ফিউচার অফ ডিসপিউট রেজলিউশন। শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশেই
এটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শাহরিয়ার সাদাত ভাই, আপনার কাছে যাচ্ছি। এই যে স্যার যে মিডিয়েশনের কথা বলছিলেন, এখানে কয়জন মিডিয়েটর থাকেন এটা যদি আপনি বলেন, আর বাংলাদেশে কি এটা আগে ছিল না এখন শুরু হয়েছে, এটা কবে থেকে হচ্ছে আমাদের দেশের ব্যবহার, যদি আমি বলি যে এই প্রসিডিউরের ব্যবহার? থ্যাংক ইউ আমি একটু এক স্টেপ পিছনে যাই। সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মধ্যস্থতার ব্যাপার চলে আসছে এই সব সময়, মানে এটা আমাদের সামাজিক ব্যবস্থার, পারিবারিক ব্যবস্থার অংশ হিসেবেই এটা চলে আসছে। কাজেই বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা আজকে যেমন জোরে সোরে বলা হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। হ্যাঁ, এটা এমন না যে ওয়েস্ট থেকে আমদানি করা কোনো আইডিয়া। হ্যাঁ, আমরা হয়তো বা এখন মিডিয়েশন আরবিট্রেশনের কথাগুলো বলে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে দেখছি, বা সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে এটাকে আমরা প্রচার এবং প্রসারের জন্য ব্যবস্থা করছি। কিন্তু আপনি যদি দেখেন আমাদের নৃতাত্ত্বিকভাবে আমাদের সমাজ ব্যবস্থা এটা সবসময় ছিল। সো এখন যেটা হয়েছে যে আমাদের যে আইনি ব্যবস্থার যে বাস্তবতা, সেই বাস্তবতাতে আমরা দেখতে পাচ্ছি এখন অলমোস্ট 4 মিলিয়ন কেসের মতো পেন্ডিং হয়ে আছে। আপনি যদি একটা আমাদের লিগাল সিস্টেমের বিগার পিকচার দেখেন, ভেরি রিসেন্টলি যে আপনার রুল অফ ল ইন্ডেক্স বের হয়েছে, সেখানে আমরা 124 নম্বরে, আমরা সাউথ এশিয়াতে 6টা দেশের মধ্যে 4 নম্বর। কাজে কনসিস্টেন্টলি কিন্তু আমাদের সেখানে একটা ফেইলিয়ার আছে যে মানুষের জন্য অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করার ব্যাপারে। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার ব্যবসায়িক দিক থেকে, আপনার যদি ব্যবসায়িক কম্পিটিটিভনেসের দিকটা যদি দেখেন, প্রতিযোগিতামূলক দিক থেকে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে আমরা কোথায় আছি, সেখানেও কিন্তু আমরা অনেক পিছানো, সিগনিফিকেন্টলি 160-এর পরে অনেক। আমার এক্স্যাক্টলি ইন্ডেক্সটা মনে নাই, বাট এটার একটা বড় কারণ হচ্ছে কি আমাদের দেশে আসলে কোন রকম চুক্তি কি করা যায় না, চুক্তি এনফোর্স করা যায় না, বা চুক্তি এনফোর্স করার যে সিস্টেমটা, প্রসেসটা, সময়টা যেটা লাগে সেটা অনেক দীর্ঘস্থায়ী। কাজে এই সব বাস্তবতাই কিন্তু আস্তে আস্তে বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা এত বড় হয়ে আসছে। আমরা লয়াররাও এটা নিয়ে অনেক বেশি কথা বলছে, এবং আস্তে আস্তে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে যে হ্যাঁ, এটার একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে। এখন বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে স্যার যেটা বললেন যে একজন মিডিয়েটর থাকবে, একজন মাত্র মিডিয়েটর থাকবে। মিডিয়েটরকে আমরা বলি উনি হচ্ছে প্রসেস ম্যানেজার। উনি কিন্তু জাজও না, জুরিও না, উনি কোনো অ্যাওয়ার্ডও করেন না, কোনো কিছু করেন না। ওনার কাজ হচ্ছে গিয়ে দুই পক্ষকে এমন ভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসা যাতে দুই পক্ষ একটা এগ্রিমেন্টের দিকে পৌঁছাতে পারে। সেখানেই হচ্ছে গিয়ে একজন মিডিয়েটরের মূল ভূমিকা। ওভার টু ইউ। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। সময় হলো একটা ছোট্ট বিরতির পর এখনই ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদের জন্য প্রথম কুইজটিও আমি দিয়ে দিতে চাই এই সময়ে। চলে যাচ্ছে স্ক্রিনে প্রথম কুইজ। এটা নিয়ে আমরা কথা বলেছি, কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি। সেটা হচ্ছে মিডিয়েশনে কয়জন মিডিয়েটর থাকেন? ক একজন, খ একাধিকজন। সো আপনাদের উত্তর দিতে হবে। আপনারা ক বা খ এটা করেও দিতে পারেন, বা উত্তর যেটা আছে একজন বা একাধিকজন সেভাবেও দিতে পারেন। এই কুইজটি আমরা স্ক্রিনেও শেয়ার করব। আমাদের স্ক্রিনেও চলে যাচ্ছে আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখবেন, অলরেডি দেখছেন যে সেখানে যাচ্ছে। সো আপনারা কমেন্ট বক্সে গিয়ে এই প্রশ্নের উত্তরের নিচে আপনারা উত্তরটি দেবেন। খুবই সহজ একটি প্রশ্ন। আচ্ছা, আমাদের স্টুডিওতেও কিন্তু উপস্থিত রয়েছেন একজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব এখনই। এবং আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম, এই বিষয়ে উনার আসলে খুব জানার ইচ্ছা ছিল। সো আমার মনে হয় অনেকটাই উনার জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে, যেহেতু আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। তারপর আমরা তার কাছ থেকে সরাসরি প্রশ্নটা শুনে নিই। শম্পানুরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। শম্পা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধন্যবাদ। ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন। মাননীয় অতিথিদের কাছে আমার আজকের প্রশ্ন, মিডিয়েশনের মাধ্যমে যে রায় পাওয়া যায় তা দুপক্ষের জন্য কতটা বাধ্যতামূলক?
যদি কোনো পক্ষ এই রায় সন্তুষ্ট না থাকে তাহলে কি তার আদালতে যাওয়ার সুযোগ থাকবে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি, আপনি মনে হয় শুনতেও পেয়েছেন যে এখানে আসলে রায় বলে কিছু বের হয় না, এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু রয়েই গেছে। আনমিউট করতে হবে শাহরিয়ার ভাই এবং স্যার, আপনাকে আপনি হ্যাঁ আনমিউট করেছেন। তো এটা স্যারই বলেন এবং তাহলে কেন, আমার একটা সম্পূরক প্রশ্ন থাকবে যে কেন তাহলে আমরা মিডিয়েটর কাছে যাব যদি এটা বাধ্যতামূলক নাই হয় দুই পক্ষের মধ্যে, বা এটা তাহলে আমার কি উপকারে লাগছে এই জায়গা থেকে যদি বলেন। আসলে এর মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে, কারণ হচ্ছে যে আমরা তো বিরোধ নিষ্পত্তি করার জন্যই তো মধ্যস্থতাকারীর কাছে যাচ্ছি এবং উনি একজন সহায়তাকারী। তো উনি যেটা করছেন যে হয়তো কারো একটু ক্লেইম বেশি, তার ফাইন্যান্সিয়াল ক্লেইমটা, মানি ক্লেইমটাকে একটু কমানোর জন্য উনি একটা হয়তো পরামর্শ দিবেন, আবার অন্য পক্ষের কথা শুনে, বা উনি একটা আলাপ আলোচনা সহায়তা করবেন, তার মানে কেউ বাড়াবে কেউ কমাবে। আলটিমেটলি দুই পক্ষ যখন এগ্রি করে যাচ্ছে তখন কিন্তু একটা লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে এটা। তার মানে উনি রায় দিচ্ছেন না, কিন্তু উনি একটা চুক্তিতে চুক্তি প্রণয়নে সহায়তা করছেন বিরোধী পক্ষদেরকে। একবার যখন এটা চুক্তি হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আবার বাধ্যতামূলক। তার মানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা যতক্ষণ আলাপ আলোচনা চালাবো আমরা এগ্রি করতে বাধ্য না, কিন্তু আমরা যদি নিজেদের কিছু ছাড় দিয়ে কিছু ক্লেম বাড়িয়ে কমিয়ে যদি আমরা যদি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে হ্যাঁ আমার 25 লাখ টাকার ক্লেম ছিল, আচ্ছা ঠিক আছে আমি এখন 18 লাখ টাকা আমার জন্য এনাফ, কারণ আমি যদি এটার জন্য যদি মামলা মোকদ্দমা করি তাহলে তো এটা কত বছর লাগবে, আমি আদৌ টাকা পাবো কিনা, লিগাল কস্ট কত হবে, হয়রানি হবে, এই করতে করতে তো আমার 25 লাখ টাকা যদি আমি কখনো পাইও আমার কিন্তু 10 লাখ টাকা ওয়েস্টেজ কস্ট হয়ে যাবে। কথার কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি, যে জন্য আমি হয়তো তাই করবো। কিন্তু আমরা যখন এগ্রি করে যাচ্ছি তখন আপনি একটু দেখবেন যে আমাদের যে কোড অফ সিভিল প্রসিজিয়ার সেকশন 89, ঠিক আছে, আমাদের কিন্তু 89 ধারাতে কিন্তু ক্লিয়ার যে 89 যে যেটা এখানে মধ্যস্থতা সম্পর্কে কিন্তু বলা আছে, যে এখানে প্রসেসটা বলা আছে যে কিভাবে মধ্যস্থতাটা হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যখন একবার এগ্রি করে যাবেন, মধ্যস্থতা যখন হয়ে যাবে তখন কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাপিল বা রিভিশন বা কোনো কিছু কিন্তু করা যাবে না। কেন যাবে না? যে এটা কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী এটা কিন্তু একটা ডিক্রি হিসাবে কিন্তু জারি হয়ে যাবে কোর্টের তরফ থেকে। কত সুন্দর একটা জিনিস। তার মানে আমরা একটা শান্তিপূর্ণ আলোচনা করলাম, একটা উইন উইন সিচুয়েশন হলো। এবং ইফাত যে প্রশ্ন করছে এটার একটা ইজি উত্তর হচ্ছে কি, যে আমি যখন নিজেই মেনে গেছি যে আমি 18 লাখ টাকায় খুশি 25 লাখের জায়গায়, আমি আমার নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করবো কিভাবে? মানে মানুষ তো সাধারণত একটা রায় সংক্ষুব্ধ হয়ে অ্যাপিল করে, যে এবং রায় কেন এখানে স্যার আদালতের কাছে যাওয়ার দরকার হতে পারে যদি চুক্তি হওয়ার পরে দুই পক্ষের এক পক্ষ ওই চুক্তিটাকে ভঙ্গ করে, তখন সেটা কিন্তু ওই চুক্তি ভঙ্গটাকে চুক্তিটাকে এনফোর্স করার জন্য একটা লিগ্যাল প্রসিডিংস হতে পারে এখানে। তো আপনার মিডিয়েশন বাধ্যতামূলক হয় চুক্তি হওয়ার পরে। চুক্তি হওয়ার আগ পর্যন্ত দুই পক্ষ যে কোনো সময় মিডিয়েশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। এবং মনে করেন ইফাত গিয়াস আরেফিন এবং শম্পা নূর মিলে ডক্টর খালেদ আহমেদ চৌধুরীর কাছে গেল মিডিয়েশন করতে, ওনারা দুইজন রাজি না হলে ডক্টর খালেদ আহমেদ চৌধুরী এই মিডিয়েশন করতে পারবেন না। কাজে এখানে কিন্তু ওনাদের ভিতরে একটা প্রি মিডিয়েশন এক ধরনের চুক্তি হতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, ঠিক আছে? তারপরে ইফাত আপনার যদি 25 লাখ টাকা হয় আর সম্পান্নর যদি বলে না উনি 20 লাখ টাকা দিবেন, তখন মিডিয়েটরের কাজ হবে কিভাবে 22 লাখ টাকায় যদি এগ্রি করানো যায়, ঠিক আছে? হ্যাঁ, এবং ওনার কাজটা হবে ওই প্রসেসটাকে মেইনটেইন করা, ওনার পক্ষে কোনোভাবেই কোনো সমাধান দেওয়াটা উচিত হবে না, নিরপেক্ষ থেকে কাজটা করতে হবে। এবং এটাই সবচেয়ে জি বলেন। না স্যার, আপনি শেষ করেন, তারপর আমি বলছিলাম যে এই কারণে কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধি মানে তো আমাদের যত ধরনের সিভিল মামলা আছে সবকিছুতে এখন মিডিয়েশন কিন্তু বাধ্যতামূলকের পর্যায়ে চলে যাচ্ছে। এছাড়া আমাদের দেশে অর্থহীন আদালত আইন, ঠিক আছে, তারপরে আমাদের দেশে যে লেবার ল যেটা আছে, হ্যাঁ, সেসব ক্ষেত্রেও সেসব লেবার আইন, সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের মিডিয়েশনের কিন্তু প্রসেস গুলো কিন্তু আছে। এডিআর এর প্রসেসটা আমাদের দেশে অনেক আইনে আছে, কিন্তু প্রত্যেকটা আইনে যাতে মিডিয়েশনটা কার্যকরী হয় সেজন্য কিন্তু চেষ্টা কিন্তু চলছে।
কেন? আমি আবার বলছি, এটা 100% পার্টি কন্ট্রোল, দুই পক্ষের সম্পূর্ণ আপোষ মীমাংসা। আরেকটা কথা শাহরিয়ার যেটা বললেন যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমন যদি হয়, কোনো পক্ষ যদি বলে যে আমার মিডিয়েশন করেছি আমি, কিন্তু আমার অথরিটি ছিল না, এটা বড় সমস্যা কিন্তু আছে। যখন কেউ মিডিয়েশনে যায় কোনো কোম্পানির পক্ষে, তখন তাকে অথরাইজ করা হয়েছে কিনা এটা কিন্তু একটা ফ্যাক্টর। সাপোজ উনি এগ্রি করলো 20 লাখ টাকায়, কিন্তু তার বস বলছে, ম্যানেজমেন্ট বলছে আমি তো তাকে পাওয়ারই দিই নাই, তখন কিন্তু বিপদ হয়ে গেল, তখন কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু তার মানে কতগুলা ক্ষেত্রে মিডিয়েটেড চুক্তিকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। আমরা জানি যে অনেক সময় চুক্তিতে যদি কোনো পক্ষ সাপোজ মাইনর হয়, আমরা জানি না যে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট যেটাকে বোঝায়, বা তার অথরিটি না থাকে, বা সে যদি মানসিকভাবে সক্ষম না হয়, বা যদি বলে আমাকে প্রেশার দিয়ে করিয়েছে অন্য কেউ, ওইগুলা কতগুলা রেয়ার সিচুয়েশনে একটা মিডিয়েটেড এগ্রিমেন্টকে চ্যালেঞ্জ করা যেতেও পারে। কিন্তু অন্য যে কোনো ডিসপিউট রেজলিউশন মেথড থেকে মিডিয়েশনটা অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি স্বচ্ছ। কারণ আমরা তো মেনেই গেছি যে আমি এই টাকাতে আমি খুশি, এরপরে অ্যাপিল করাটা তো আসলে রিভিশন করাটা তো সাজা। একটা পয়েন্ট এখানে জাস্ট আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে মিডিয়েটরকে এই জন্য প্রথমেই মেক শিওর করতে হয় যে আসলে দুই পক্ষের অথরিটি আছে, যারাই নিষ্পত্তিতে বসেছেন তাদের প্রপার অথরিটি আছে, প্রপার অথরিটির সঙ্গে অথরাইজেশন নেওয়ার জন্য কিন্তু এনশিওর করে নিতে হয়, আদারওয়াইজ মিডিয়েশনটা আপনার ব্যর্থ হয়ে যাবে। আপনার পারিবারিক বা অন্যান্য ছোটখাটো যেসব বিরোধ আছে এগুলো সাধারণত একদিনের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব। রাখতে হবে দুই পক্ষকে আন্তরিক হতে হবে। দুই পক্ষ যদি কোনো এক পক্ষ যদি প্রথম থেকেই মনের মধ্যে নিয়ে আসে যে আমার কাজ হচ্ছে গিয়ে প্রসেসটাকে ফ্রাস্ট্রেট করা, তাহলে মিডিয়েশন বলেন, আরবিট্রেশন বলেন বা মামলা মোকদ্দমা বলেন, সব জায়গায় দেরি হতেই থাকবে। ওই জায়গাটাও কিন্তু খুব প্রয়োজন। জি, এই প্রসঙ্গে শাহরিয়ার ভাই আপনার কাছে প্রশ্ন, যে শম্পানুরের যখন এরকম মিডিয়েশনের প্রয়োজন হবে তখন কি উনি নিজে যাবেন, নাকি একজন আইনজীবীকে নিযুক্ত করবেন যিনি কিনা ওনাকে রিপ্রেজেন্ট করবেন? এটা কি যিনি এটা আসলে মানে দুইভাবেই সম্ভব, দুইভাবেই সম্ভব। অ্যাবসলিউটলি, এটা যে একজন লয়ারের মাধ্যমে করতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনাকে আমি খুব পরিষ্কার ভাবে বোঝাই, দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, পরিবারে দুইজন মিলে বাড়িতে মনে করেন দাদা আছে, ওনার কাছে গেল, ওনারা গিয়ে নিজেদের কথাবার্তা বলে নিষ্পত্তি করে ফেলেন। আপনি যদি এইভাবে দেখেন, এই সেটিং এ দেখেন, এখন অনেক সময় হয় আপনার ইস্যুর কমপ্লেক্সিটি থাকলে বা পার্টিজ যারা তারা যদি প্রসেসটা ঠিক মতো না জানেন, তখন ওনারা আইনজীবীর সহায়তা নিতে পারে। আপনার আইনজীবীরা হয়তো বা জানেন যে এই ব্যাপারে ভালো মিডিয়েটর কারা, কিভাবে যেতে হবে না হবে সেটার জন্য যেতে পারবে, বাট সেটার জন্য একটা অর্থনৈতিক দিক তো সেটার জন্য থাকবেই। নিশ্চয়ই, কিন্তু এটা একদম সম্ভব যে আইনজীবী ছাড়াও করা সম্ভব। কারণ হচ্ছে এই জন্য ইফাত এবং সম্পর্কে বলছি দর্শকদেরকে যে আসলে মিডিয়েশন প্রসেসটা কিন্তু প্রথমে মিডিয়েটরকে বলে দিতে হয় যে প্রসেসটা আসলে কি। কারণ আমি পার্সোনালি আমি বলবো, আমরা যদিও আমরা এবং এটা হতো আমাদের এখন আচ্ছা আমি বলছিলাম যে যেখানে কোনো কমপ্লেক্সিটি নাই সেখানে কিন্তু লয়ারের কাছে না যাওয়াই ভালো। কারণ পার্টি যদি নিজেই বুঝে যায় যে প্রসেসটা কি, তখন কিন্তু সে আরো নিশ্চিন্তে অ্যাডভার্সারিয়াল মাইন্ডসেটটা তার থাকবে না। কিন্তু কারণ লয়ারে কিন্তু আসলে বুঝাতে পারে যে ঠিক আছে এখানে মনে হয় ভাই কাজ হবে না, চলেন আমরা মামলাতেই ফিরে যাই, কি লাভ উনি কি বলে না বলে, কি হবে না হবে। এতে করে হচ্ছে কি, ইফ অ্যাজ লং এজ দে আর এডুকেটেড এন্ড দে আর অ্যাওয়্যার, তারা জানে যে তাদের সমস্যাটা কি। আমি মনে করি যে যেখানে স্টেকস আর নট সো হাই, যেখানে হয়তো কোনো কমপ্লেক্স কোনো কমার্শিয়াল ডিসপিউট না, ফ্যামিলি ডিসপিউট এমন কিছু যদি হয়, সেখানে আমি মনে করি যে একজন নিজে যাওয়া উচিত। এবং এই জন্য কিন্তু আমি বলবো যে দক্ষ মিডিয়েটর, স্কিল মিডিয়েটর এত প্রয়োজন আমাদের দেশে। যে জন্য এই ট্রেনিংটা আমি একটু অ্যাড করে বলতে চাই, সর্বস্তরে কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং মানে আন্ডারগ্রেড পোস্ট গ্রেড লেভেল থেকে শুরু করে ইভেন আমাদের লার্নেড অ্যাডভোকেটদেরকে কিন্তু আমি মনে করি যে মিডিয়েশন ট্রেনিং কিন্তু একটা বাধ্যতামূলক করা উচিত সবার জন্য, যাতে করে আমরা ক্লায়েন্টকে একটা ইন এভরি পসিবল কেস আমরা তো অ্যাডভাইস করতে পারি যে না আপনি মিডিয়েশন চিন্তা করেন। এখন যদি বাধ্যতামূলক, আমি দেখাবো আপনাদেরকে যেটা বাধ্যতামূলক, এটা করতেই কিন্তু হবে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো। শম্পা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই মিডিয়েশন কি যে কোনো স্থানে এমনকি অনলাইন বা যে কোনো ভাবে হতে পারে স্যার? যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এখন তো ইনফ্যাক্ট শাহরিয়ার, আমরা যেটাকে বলছি, আমরা তো এখন আসলে ওডিআর যুগে আছি, অনলাইন ডিসপিউট রেজলিউশন। আপনি দেখেন আমাদের এই প্যান্ডামিকে যদি আজকে যদি এই ভার্চুয়াল রিয়ালিটি যেটাকে আমরা বলছি, ভার্চুয়াল ক্যাটেগরি বা ভার্চুয়াল সুবিধা যদি না থাকতো, আমাদের তো বিচার ব্যবস্থা কলাপসি করে যেত, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। আমাদের তো একটা যে মানে আমাদের যে একটা কি বলবো সাংবিধানিক যে প্রয়োজনীয়তা, যে মানুষ বিচার চাওয়ার জন্য আদালতে দ্বারস্থ হতে পারবে, আমরা তো দেখেছি গত বছর মার্চে কি হতে যাচ্ছিল। তো সেই হিসাবে যেহেতু আমাদের কোর্ট সিস্টেম অনেক সুন্দরভাবে, আমি মনে করি আমাদের মাননীয় বিচারপতিরা আমাদের আইনজীবীদের সহায়তায় একটা তাদের মধ্যে দ্রুত এই যে একটা টেকনিক্যাল যে একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেক সমস্যা সত্ত্বেও কিন্তু মেনে নিয়েছেন। কিন্তু এখনো দেখেন প্যান্ডামিক শেষের পথে কিন্তু আমরা কিন্তু ভার্চুয়াল সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, এবং অনেকে কিন্তু এখন দেখবেন যে অনেকে বলছে যে না, আমরা কেন হাইব্রিড সিস্টেম রাখবো না, আমরা কোর্টের পাশাপাশি আমরা অনলাইন এবং অফলাইন দুটাই রাখবো। আপনি দেখেন আমাদের সিনিয়র যারা আইনজীবী আছেন, যারা লয়ার আছেন, আমরা কতজনকে হারিয়েছি আনফরচুনেটলি। তারা এখন কি রিস্ক নিয়ে কি আবার কোর্টে যাবেন? তো তাদের যে একটা স্কিল অ্যাডভোকেসি, যে তাদের যে একটা আমি বলবো এই যে একটা পারদর্শিকতা, এটা কিন্তু আমরা মিস করে যাব কিন্তু ভবিষ্যতে, তাদেরকে যদি আমরা সামনাসামনি না পাই। সেই হিসাবে আমি মনে করি যে অনলাইনটা থাকা উচিত। এবং এটা আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে অবশ্যই মিডিয়েশন বা সালিশে কিন্তু অনলাইন ইফাত অনেক আগে থেকেই ছিল, কিন্তু প্যান্ডামিকের কারণে হচ্ছে কি আরো নতুন নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, আরো নতুন নতুন সফটওয়্যার এসছে। এবং এখন কিন্তু আপনি জানেন কিনা যে এখন কিন্তু একদম ওই যে প্রপার কোর্টের মতো কিন্তু কত সফটওয়্যার এসছে, যেখানে কিন্তু আপনি একেবারে ক্লেমেন্ট রেসপন্ডেন্টের জন্য আলাদা জায়গা থাকবে, ভার্চুয়াল ব্রেকআউট রুমস থাকে, যেখানে আবার প্যানেলের মতন তারা বসছে। ওইটার ব্যাকগ্রাউন্ডটা দেখলে মনেই হবে না যে আপনি আসল কোর্টে নাই। তো এটাও কিন্তু আমি মনে করি যে আমরা আরেকটু ডেভেলপমেন্টে যদি যাই, আমরা মনে করি আরো প্লিজিং ওয়েতে, আরো কমফোর্টেবলি আমরা এই মধ্যস্থতা বা সালিশ বা আলোচনাগুলো করতে পারবো। সো ডেফিনেটলি পয়েন্ট অ্যাড করি এখানে, সেটা হচ্ছে আরো সহজ ভাবে, সেটা হচ্ছে ইফাত, আপনার যদি দুই পক্ষ যদি রাজি হয়, সেটা হলে দুই পক্ষ নদীর মাঝখানে লঞ্চে বসেও করতে পারে, আবার মহাকাশে বসেও করতে পারে, কোনো অসুবিধা নেই। কাজে অনলাইনে পসিবল, ভেরি মাচ পসিবল। আপনার প্যান্ডেমিকের আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগদান করার আগে আমি ব্র্যাক এনজিওর সাথে ছিলাম, ওখানে লিগাল এইড প্রোগ্রামটাকে আমি তখন হেড ছিলাম। তো ওখানে আমরা যেটা 2020-এর মার্চ মাসে আমাদের যখন দেখলাম যে প্যান্ডেমিকের কারণে মানুষজন ঘরে আটকে আছে, কিন্তু মানুষের বিরোধের তো নিষ্পত্তি হচ্ছে না, তখন আমরা একটা প্রসেস চালু করেছিলাম, সেটা হচ্ছে টেলিফোনে আপনার কনফারেন্স কলের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এবং সেটার মাধ্যমে আমরা প্রায় 1,500-এর উপরে বিরোধ কিন্তু আমরা নিষ্পত্তি করেছি ব্র্যাকের লিগাল এইড ক্লিনিকগুলোর মাধ্যমে আপনার। এবং সেখানে আপনার অনেক পারিবারিক বিরোধ ছিল তাদের মাধ্যমে, এবং সেখানে যে টাকা পয়সা যে হাজবেন্ড যে ওয়াইফকে যে তার যে ভরণ পোষণের যে টাকা দিয়েছে, সেটাও বিকাশের মাধ্যমে দিয়েছে। সো কাজে আপনার চাইলে আপনার একটু ইনোভেটিভ হলে কিন্তু করা সম্ভব। এবং এই পদ্ধতিতে আপনি দুই পক্ষ রাজি হয়ে গেলে যে কোনো ভাবে আপনার বিরোধ নিষ্পত্তিটা সম্ভব। আমাদের স্পিরিট অফ দ্য এডিআরটা কি? স্পিরিট অফ দ্য এডিআর হচ্ছে গিয়ে বিরোধ নিষ্পত্তি করা, যেখানে আপনার কোর্ট হবে গিয়ে লাস্ট রিসোর্ট, তাই না? সো এটা মাথায় রেখে আমরা চিন্তা করি, তাহলে এটা ভেরি মাচ পসিবল। জি, নিশ্চয়ই আবার আপনাদের কাছে আসবো। সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পরেই ফিরে আসছি। এতক্ষণ আমরা, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সম্মানিত আলোচক যারা আছেন, বিজ্ঞ আলোচক, তারা ভীষণ সুন্দরভাবে আপনাদেরকে এটা বুঝিয়ে বলছিলেন আসলে মিডিয়েশনের ব্যাপারটা। এখানে আমিও যেই জিনিসটা একটু বুঝতে পারলাম যে আমরা লয়াররা অনেক সময় আমাদের কাছে যখন আসেন কোনো পক্ষ,
দেখা যায় স্পেশালি ফ্যামিলি ম্যাটার্স গুলাতে এবং কোম্পানি রিলেটেড ম্যাটার গুলাতে দেখা যায় এরকম যে এক পক্ষ এসেছেন, তখন আমরা যদি দেখি যে এখানে একটা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে, আমরা তখন বলি যে আদার সাইডকেও আমরা কল করি। এবং এখানে কি তাহলে স্যার এটা বলতে পারি না যে একজন আইনজীবী কিন্তু এক সেন্সে মিডিয়েটরের মতোই আসলে ভূমিকা রাখছেন? তো সেই জায়গা থেকে আপনিও স্যার বলছিলেন বোধহয় যে হ্যাঁ, আমাদের আইনজীবীদেরও এই বিষয়ে আসলে একটা ট্রেনিং থাকাটা উচিত, যেন আমরা অবশ্যই। আরো বেশি এফিশিয়েন্টলি যেন এই রোলটা প্লে করতে পারি। জি। তো এখন আমি জানতে চাইবো যে মিডিয়েটর তাহলে কে হতে পারে, মানে এটা কি যে কেউ হতে পারে মিডিয়েটর, যার এই ট্রেনিং থাকবে বা ট্রেনিং না থাকলেও, বা কোনো কি ক্রাইটেরিয়া আছে মিডিয়েটর আমি থাকার জন্য? এটুকু বলি, আমি যেহেতু আন্তর্জাতিকভাবে বেশ কিছু মিডিয়েশন বা এডিআর অর্গানাইজেশনের সাথে ইনভলভ, এটা মালয়েশিয়া, ইউকে, সিঙ্গাপুর বেসড আছে, সিমি আছে, এআইএসি আইএডিআর, এফসিআইআরবি, সিইডিআর আছে, যাই হোক। তো আমি কিন্তু এটুকু আমার ভুল হবে না বলা যে তাদের কিন্তু টপ মিডিয়েটারে কিন্তু লয়ার না। ইন্টারেস্টিং, এটা কিন্তু আসলে প্রয়োজন নাই কিন্তু কোনো কাজেই। মিডিয়েশন তো হচ্ছে একটা প্রসেস, এবং আপনি দেখেন যারা একটু সুন্দর করে কথা বলতে পারে বা মানুষের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা একটু কথা বুঝে নিতে পারে, এবং এই যে একটা এমপ্যাথি যে একটা প্রশ্ন, যে আমি দুই পক্ষকে বলবো যে আচ্ছা আপনি ভাই একটু আদার সাইডের সমস্যা একটু চিন্তা করে দেখেন, আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা কি রিজনেবল বলে আপনার কাছে মনে হয়, আপনাকে মনে সে দিতে পারবে। এই যে একটা সহানুভূতি জাগানো এবং আদার সাইডের সমস্যাটাকে নিজের সমস্যা করে ট্রিট করা, তাই না? এইটা আসলে আমি মনে করি যে যারা যারা একটু সাইকোলজি ভালো বুঝে, যারা একটু মনস্তাত্ত্বিক দিকটা যাদের, এবং যারা একটু মানুষের পারসেপশন বুঝতে পারে, এবং যারা সত্যি কথা ইফাত যারা মানুষের সাথে মিশতে পারে, আমার কাছে মনে হয় যে এই যে বিভিন্ন স্তরের মানুষকে একটু কি বলবো আন্তরিকভাবে কথাবার্তা বলা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মিউচুয়াল রেসপেক্ট, আমি মনে করি এই খুব কোর গুণাবলী যাদের আছে তারাই কিন্তু মিডিয়েটর হতে পারবে। আমি আমার আর তাছাড়া হ্যাঁ, একটা কথা ঠিক, যখন কিন্তু মিডিয়েশন এগ্রিমেন্টটা যখন হবে, অনেক সময় আইনজীবীর প্রয়োজন হয়, তো সেটা তো আপনি জানেন যে চুক্তি যখন একটা হবে তখন তো একটা আইনজীবীকে ভেট করায় নিতেই পারে, সেখানে তো মিডিয়েটর ইজ নট এ পার্টি, কিন্তু উনি তো নিরপেক্ষ, উনি কিন্তু এটা কোনো রোল প্লে করবে না। কিন্তু জেনারেলি স্পিকিং আমি বলবো যে হ্যাঁ, মিডিয়েটর যে হতেই লয়ার হতেই হবে এমন কিন্তু কোনো কথা কিন্তু বাধ্যমূলক এখানে কিন্তু না। সো এনিওয়ান ক্যান বি। এবং যেদিন আমি বলছি যে আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশনে যারা হয়তো এখন অ্যাডভোকেট হতে পারেন নাই, এই যে বার কাউন্সিলের পরীক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছেলেমেয়েরা ফার্স্ট গ্রেড হয়ে গেছে, অনেকদিন পর পর পরীক্ষা হচ্ছে, এবং আপনি জানেন যে তারা কিন্তু অনেকে মিডিয়েশন ট্রেনিংও কিন্তু নিয়েছে। বাট আমরা যদি তাদেরকে একটু ওয়েলকামিং যদি করি, তার ওয়েলকাম করি বিভিন্ন চেম্বারে বা বিভিন্ন সর্ট অফ বার কাউন্সিলের মাধ্যমে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, কোনো একটা লার্নার বা কোনো একটা কিছু যে স্টেক হোল্ডার মধ্যে আলাপ আলোচনা করে, তারা কিন্তু অ্যাটলিস্ট লয়ারদেরকে হেল্প তো করতে পারবে, তারা কো কাউন্সিল বা অ্যাসিস্ট্যান্ট মিডিয়েটর হিসেবে কাজ করতে পারবে। এতে করে তাদের একটা রুজিরও একটা ব্যাপার হবে, তাদেরকে আমরা চিনতে জানতে পারবো, এবং সব থেকে বড় কথা কি তারা এনকারেজড হবে এই প্রফেশনে থাকার জন্য এবং প্রফেশনে ভবিষ্যতে কন্ট্রিবিউট করা, যেটা আমি মনে করি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে অনেকে। কাজেই আমি মনে করি মিডিয়েশন, সালিশ বা মধ্যস্থতা বা আলোচনা, এটা কিন্তু আমি মনে করি যে তাদেরকে ভবিষ্যতে প্রফেশনে এস্টাবলিশ করার জন্য কিন্তু বড় ভূমিকা রাখতে পারে, যদি আমরা একটু ওয়েলকামিং হই, আমরা যদি তাদেরকে একটু যদি আন্তরিকভাবে যদি ওয়েলকাম করি, তাদেরকে যদি আমরা মোটিভেট করি, ট্রেনিং গুলার ব্যবস্থা করি বা করাই, তাহলে এটা সম্ভব। জি জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এটা খুবই একটা ভালো সংবাদ আমাদের তরুণ আইনজীবী যারা আছেন, যারা এখনো হয়তো লাইসেন্স পাননি প্র্যাকটিস করার জন্য, তারা এই দিকেও নিশ্চয়ই তাদের প্রফেশনটাকে এদিকেও ভাবতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো যে সম্প্রতি হাইকোর্টের যে নির্দেশনাটা এসেছে, এইটা সম্পর্কে আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই। এটা কি শারিয়ার বলবেন না আমি? আপনি শুরু করেন, আই উইল জয়েন। আচ্ছা, এখানে খুব সিগনিফিক্যান্ট, কারণ এই গত মার্চে 21শে মার্চ ইন পার্টিকুলার, এখানে একটা আপনার একটা এক ধরনের আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের থেকে একটা সার্কুলার আসে, এবং যেখানে ওনারা অবজার্ভ করেছেন যে এই যে আমাদের দেওয়ানি কার্যবিধির 89A এবং আমাদের যে অর্থ আদালত আইনের ধারা 22, এছাড়া অন্যান্য যেসব জায়গায় যেমন আমাদের শ্রম আইন যেটা বললাম, এবং ইভেন আমাদের সালিশ আইনেও কিন্তু মিডিয়েশনের বিধান আছে, শ্রম আইনে আছে, সালিশ আইনেও কিন্তু বলা আছে মিডিয়েশন যদি করতে চায় করতে দিতে হবে। এটা কিন্তু অনেকে কিন্তু খেয়াল করে না, এটা আপনার 22 ধারাতে আছে। এখন
ওনারা বলেছেন যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে এই বিধানগুলা যথাযথভাবে অনুসৃত হচ্ছে না। এতে করে ওনারা পরিষ্কার বলছেন মামলার জট যেমন বৃদ্ধি পাচ্ছে, অ্যাপিল, রিভিশন ইত্যাদিও কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে বিচার প্রার্থী জনগণ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু সার্কুলারের কথা। এখন এইটার পরে ওনারা যেটা করলেন, ওনারা বলে দিলেন যে কাজেই বিরোধ নিষ্পত্তি মিডিয়েশনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করতে হবে। ল্যাঙ্গুয়েজটা কিন্তু হবে, হ্যাঁ, মানে করা যেতে পারে না। এবং এছাড়া ওনারা বলেছেন যে কাজে প্রত্যেকটা স্পেশাল লতে যাতে মিডিয়েশনের ধারাগুলা যাতে পালন করা হয় সেই ব্যাপারে ওনারা নির্দেশনা দিয়েছেন। এবং ওনারা বলেছেন যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে একটা স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্ম আছে, আপনারা আমরা সবাই জানি যে আমাদের যারা লিডিং জাজেসরা আছেন, সম্মানিত বিচারপতিরা আছেন, তাদের যে কমিটিটা, তারা কিন্তু এই ব্যাপারে বলেছেন মিডিয়েশন ইজ দ্য মোস্ট প্রপার মেথড অফ ডিসপিউট রেজলিউশন। এটা যথার্থ করে ওনারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। এবং তারপরে কিন্তু ওনারা এই সার্কুলারটা দিয়ে ওনারা সবাইকে বললেন যে কিভাবে কি করতে হবে। ভেরি ইন্টারেস্টিংলি তারপরে কিন্তু মার্চের পরে কিন্তু আস্তে আস্তে সময় যেতে লাগলো। ওনারা হয়তো দেখলেন যে আসলে এটার পরেও কিন্তু আগাচ্ছে না। আবার তার মধ্যে ল্যাকুনা ছিল, কারণ অনেকে প্রশ্ন করেছেন এটা কি বাধ্যতামূলক কিনা, বা কিভাবে কি হবে, আবার অ্যাপিল করা যাবে কিনা। তো এইটাকে আরো অ্যাম্পলিফাই করার জন্য গত 5ই অগস্ট তারা আরেকটা সার্কুলার নাম্বার 4 ওনারা দিলেন। এবং এখানে ক্লিয়ারলি বলা আছে এই একই ইয়ে দিয়ে যে সম্প্রতি জুডিশিয়াল রিফর্মস কমিটির সুপারিশের প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশক্রমে ওনারা এই সার্কুলার যে দিয়েছিলেন সেইটাকে ওনারা করলেন কি একটা চমৎকার একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা কোন সেন্স, একটা সংযুক্তি দিয়ে বললেন যে এটা হচ্ছে একটা নির্দেশিকা। এটা নির্দেশিকা জারি হয়েছে ইফা। এই নির্দেশিকাতে কিন্তু খুব সুন্দর করে তারা মিডিয়েশনের যে বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন ধরেন আমরা যে আলোচনা করলাম যে নিষ্পত্তি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, যদি পার্টি না চায় হবে না, মামলায় ফিরে যাবে। কিন্তু হোয়াট ইজ দ্য বিউটি অফ মিডিয়েশন, ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক টু মিডিয়েশন। এবং শুধু তাই না, অ্যাপিলেও কিন্তু মিডিয়েশন করার বিধান আছে আমাদের সিপিসিতে। ধরেন মামলা ডিগ্রি হয়ে গেছে, অ্যাপিল করেছে এক পক্ষ, সেখানেও কিন্তু মিডিয়েশন সম্ভব। এটাও সম্ভব কিন্তু আমাদের সিপিসিতে আছে। এছাড়া মিডিয়েটর কিন্তু আমাদের মাননীয় বিচারকও হতে পারেন, আবার উনারা পার্টিরাও কিন্তু মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে জেলা লিগাল এইড অফিসারের মাধ্যমেও কিন্তু কেউ যদি এই এডিআর বা মিডিয়েশনে যায়, কোনো খরচ কিন্তু আর পার্টি কিন্তু বহন করতে হবে না। এবং এই সার্কুলারে তারা বলছেন যে দরিদ্র এবং অসচ্ছল পক্ষ যারা, তারা কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কোনো খরচ ছাড়াই কিন্তু তারা এই সুবিধা কিন্তু তারা পেতে পারবে। এটা চমৎকার একটা ডিসিশন কিন্তু। এবং এটা অ্যাড করি আমি এটার সাথে, প্লিজ বলেন। সো বেসিক্যালি আপনার মানে এই মার্চের এবং অগাস্টের যে আমাদের নির্দেশনা, এই নির্দেশনাটার যদিও আমি বলবো খুবই ইতিবাচক, কিন্তু এটা সীমাবদ্ধতাও আছে, একটা বড় সীমাবদ্ধতা। সেটা হচ্ছে আপনি যদি আমাদের দেশের আইনে দেখেন, সব আইনে আপনার মধ্যস্থতার জন্য যেতে বলা হয়েছে মামলা হওয়ার পরে। আমাদের দেশে এডিআর এর বড় সমস্যা হচ্ছে কি কোর্ট সেন্ট্রিক। আপনি আগে আদালতে যাবেন, মামলা করবেন, তারপরে আদালত বলবে তুমি এবার এডিআর এর জন্য যাও। কিন্তু আপনি যদি এডিআর এর স্পিরিট অফ এডিআর যদি দেখেন, এটা প্রথম কাজ হচ্ছে কি আপনি আগে এডিআর এ যাবেন, তারপরে আদালতের কাছে যাবেন, তাহলে আদালতের উপরে মামলার চাপ কমবে। কিন্তু আমরা উল্টা কাজটাতে যাচ্ছি, আমরা মানুষকে আগে কোর্টের কাছে পাঠাচ্ছি, কোর্ট বলছে এবার তুমি আদালতে যাও। তার মানে কিন্তু যে আপনার উদ্দেশ্যটা, প্রাথমিক উদ্দেশ্যটাই কিন্তু আপনার ওইখানেই ব্যর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজে আপনার আদালত যতই, আমাদের মাননীয় উচ্চ আদালত যতই আপনার গাইডলাইনটা দিক না কেন, আমাদেরকে কিন্তু সেখানে উচিত ছিল আমরা যদি আরো ব্রেভ হয়ে যদি ওইটা করতে পারতাম যে না, মানুষ আগে মিডিয়েশন করবে, এডিআর করবে, সেখানে ফেল করার পরে তারপরে সে আদালতের কাছে আসবে এবং আদালত প্রশ্ন করবে তুমি যে এটা যেহেতু মিডিয়েশন করার যোগ্য, তুমি সেটা করে তারপরে তুমি আদালতের কাছে এসেছো কি। আপনার এক ধরনের স্ক্রিনিং মেকানিজম, এই স্ক্রিনিং মেকানিজম না করলে কিন্তু আপনার মামলার জট কখনোই কমবে না। আমরা সারা জীবন ঘুরপাক খেতে থাকবো এটার মধ্যে। আপনার এটা হচ্ছে কি আমার প্রথম একটা পয়েন্ট, আমি এটা এই ব্যাপারে বলতে চাই। এবং আপনি যদি দেখেন আমাদের দেশে মানুষ কেন একটা আর্গুমেন্ট করে, সেটা হচ্ছে গিয়ে যে আদালতের কাছে না গেলে মানুষ আসলে মিডিয়েশন এগুলো করতে চায় না। এটা যে ওনারা বলেন, এটাও কিন্তু একদম সব সময় সঠিক না।
কারণ ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি অর্থ ঋণের 2-1টা মামলার জন্য আমাকে ডাকা হয়েছিল মিডিয়েটর হিসেবে, কিন্তু যাওয়ার পর থেকে যে ভোগান্তি একজন মিডিয়েটর হিসেবে, আপনার ডকেটটা নিজের পকেটের পয়সা দিয়ে ফটোকপি করতে হয়েছে, তাও দেন নাই আমাকে। একজন বলছে 11টার সময় গিয়েছি, বলছে 2টার সময় আসেন। হ্যাঁ, তো তারপরে আপনার দুই পক্ষ কোথায় কি আছে না আছে কোনো কিছু দিয়ে ওনারা আমাকে কোনো সহায়তা করেন নাই। মিডিয়েশন করার রুম আছে কি আছে, আমার জন্য কোনো ফি আছে কিনা, কোনো রকম কোনো গাইডলাইন কোনো কিছুই দেওয়া হয়নি। কাজে আপনার ওই যে বলে না, আমার কাছে মাঝে মধ্যে সত্যি কথা বলতে মাঝে মধ্যে মনে হয় যে এটা অনেকটা, এটা কি আসলে কি আমরা একটা শুভঙ্করের ফাঁকি টাইপের বা কাজীর গরু গোয়ালে খাতায় আছে গোয়ালে নাই টাইপের অবস্থা কিনা। আইনে সবকিছুই আছে, কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার কোথায়, কালচার অফ মিডিয়েশনটা কোথায়? এই যে আমরা একটা অ্যাডভার্সারিয়াল কালচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই লিগাল সিস্টেমকে আপনার একটা মোর কোঅপারেটিভ এবং লেস অ্যাডভার্সারিয়াল কালচার যদি আপনি স্ট্যাবলিশ করতে না পারেন, আসলে সম্ভব কিনা সেটা আপনি গাইডলাইন বলেন আর আইন করেই বলেন না কেন, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি সরি, আমি যদি এটা ক্রিটিসাইজ করছি যদিও, বাট আমি মনে করি যে ইট ইজ ফলিং শর্ট অফ দি রিয়ালিটি এবং ফলিং শর্ট অফ দ্য ট্রু এক্সপেকটেশন অফ দ্য লিগাল সিস্টেম। আমি 3টা পয়েন্ট অ্যাড করবো ইফাত খুব শিগগিরই। একটা হচ্ছে শাহরিয়ারের কথাটা রেশ ধরে বলছি যে আমরা যদি কন্ট্রাক্ট ড্রাফটিং এর সময়, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে কন্ট্রাক্ট ড্রাফটিং এর সময় কিন্তু আমরা যদি বলে দেই যে যদি এই পক্ষ যদি অ্যামিকেবল সেটেলমেন্ট করতে না পারে নেগোসিয়েশনের মাধ্যমে, তাহলে মিডিয়েশন করতে হবে। তাহলে কিন্তু কোর্টে যাওয়া মাত্র সে যদি লাভ দিয়ে যদি কোর্টে যায়, সঙ্গে কোর্ট বলবে তো মিডিয়েশন করো নাই কেন, তখন কিন্তু আমরা মামলা দায়েরের জন্য কিন্তু ওটা স্টে হয়ে যাচ্ছে মামলা করতে গেলে, নাম্বার 1। তারপরে আমরা যদি এমনও করি মধ্যস্থতা ব্যর্থ হলে আরবিট্রেশন, তা না হলে কোর্ট তো আছেই সবসময় আমার জন্য। আরেকটা হচ্ছে যে আমরা যদি যে প্র্যাকটিস ডাইরেকশন বা প্র্যাকটিস প্রোটোকল যদি চেঞ্জ করে যদি প্রি ট্রায়াল যে কেস অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি, সেটা যদি আমরা যদি করি, তাহলে কেস অ্যাসেসমেন্ট যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু কোর্ট কিন্তু প্রথমে তাকে পাঠিয়ে দিবে কিন্তু ওই কাজের জন্য যাওয়া মাত্র। এটা হচ্ছে দ্বিতীয় কথা। থার্ড হচ্ছে যেটা শাহরিয়ার বলতে চেয়েছে, কস্ট ইমপ্লিকেশন। আমি যদি আন্দাজে মিডিয়েশন যদি ফেল করায় দেই, যদি আমি যদি কোনো উৎসাহ না দেখাই, তাহলে এটার কি কোনো কস্ট কি আছে? কোনো কস্ট ইমপ্লিকেশন তো না। এখানে বলা হচ্ছে মিডিয়েশন যদি না হয় তাহলে আবার মামলা ওই জায়গা থেকে চলবে। তাহলে তো দেখা যাবে দুই পক্ষ যদি এমন যদি হয় যে তারা চাচ্ছেই না মিডিয়েশন, এক পক্ষ বেশি শক্তিশালী আরেক পক্ষকে বাধ্য করছে বা সরাই দিচ্ছে, তাহলে তো লাভ হচ্ছে না। সেই হিসাবে আমরা জানি যে অলওয়েজ যে একটা কোনো কারণ ছাড়া যদি কেউ সময় নষ্ট করে বা একটা যদি এগ্রিমেন্টে যদি উপনীত না হয়, তখন যদি দেখে যে আমার একটা পেনাল্টি, একটা ফাইন্যান্সিয়াল স্যাংশন হবে, মামলার উপর একটা প্রভাব পড়তে পারে, বা আমরা যেগুলো অ্যাডভার্স ইনফারেন্স ড্র করতে পারে আমার বিরুদ্ধে, তখন কিন্তু দেখবে সাবধান হয়ে যাবে। আমি স্যার আরেকটু অ্যাড করি এখানে, আমি লোভ সম্বরণ করতে পারছি না এখানে। সেটা হচ্ছে যে আপনার এই যে মামলা করার পরে যখন আদালতের কাছে আসে, আদালত তো মিডিয়েশন করতে পাঠায় এবং সেটার জন্য ধরেন কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, কোনো কিছু নাই, এটা একটা ব্যাপার আছে। আপনি গরিব প্রার্থীদের যে আইনগত সহায়তার মাধ্যমে যে আমাদের যে ন্যাশনাল লিগাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের মাধ্যমে NLS এর মাধ্যমে যে ডিস্ট্রিক্ট লিগাল এইড কমিটি আছে এবং সেখানে যে একজন ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসার আছে, ওনার কাছে গেলে কিন্তু ওনারা অনেক সময় বিকল্প বিরোধ নিষ্পত্তি করেন, ঠিক আছে। সেটা যে সমস্যার সমাধান হচ্ছে না তা কিন্তু না। আপনি যদি NLS এর ডাটা দেখেন, আপনার গত 4-5 বছরে ওনারা 20,000-এর উপরে সাকসেসফুল মিডিয়েশন করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকম লিগাল এইড প্রদানকারী যে বিভিন্ন সংস্থা আছে, আপনি জানেন যে ব্র্যাকের একটা লিগাল এইড প্রোগ্রাম ছিল আছে, এবং আপনার ব্লাস্ট, আইন সালিশ কেন্দ্র, ফ্রেন্ডশিপ, এরকম বিভিন্ন রকম NGOর মাধ্যমে কিন্তু আপনার প্রচুর মিডিয়েশনের কাজ হয়ে যাচ্ছে ইনফরমালি, এবং সেটা কিন্তু আমি বলবো খুবই নগণ্য সংখ্যায় না, সংখ্যায় অনেক বেশি। হয়তো আমরা মেইন স্ট্রিমে আমরা এই ডাটাটা কখনো কালেক্ট করি না, কিন্তু সেটা কিন্তু একটা বড় অবদান আছে আমি বলবো, ঠিক আছে। কাজে এইসব কিন্তু হচ্ছে, কাজে ইটস নট অল ব্যাড নিউজ। আমি বলবো ইটস নট অল ব্যাড নিউজ, দেয়ার আর গুড নিউজেস অ্যাজ ওয়েল। আপনার ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসারের মাধ্যমে কাছে যখন যাওয়া হয়, তখন অনেকে সেখানে এক ধরনের মিডিয়েশন করতে ওনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? কারণটা হচ্ছে গিয়ে, যেহেতু ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসার উনি একজন বিচারক, উনি নিম্ন আদালতের একজন বিচারকও, কাজে ওনার উপস্থিতিটা এক ধরনের অ্যাসুরেন্স হিসেবে কাজ করে দুই পক্ষের জন্য, এবং ওনারা মনে করে এটার ভিতরে এক ধরনের অথরিটি অফ ল আছে।
আপনার জি। কাজে ওইটাও কিন্তু একটা আর্গুমেন্ট কেন আমরা এডিআরটাকে কোর্ট সেন্ট্রিক করে ফেলছি। বাট আমি মনে করি যে সেই আর্গুমেন্টটা খুব একটা দুর্বল একটা আর্গুমেন্ট। আমি মনে করি আমরা যদি আসলে এই বিকল্প বিরোধ নিষ্পত্তিকে যদি আমরা সঠিকভাবে করতে চাই, এটার একটা কালচার তৈরি করতে হবে। আরেকটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে স্যার আপনি যে পয়েন্টটা বলেছিলেন যে চুক্তিতে একটা মিডিয়েশন ক্লজ নিয়ে আসা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, আপনার সেটা আমরা যেমন এখন আরবিট্রেশন ক্লজটা যেমন দেই, একইভাবে একটা মিডিয়েশন ক্লজও কিন্তু আমরা দিতে পারি, হুইচ ক্যান বি প্রি আরবিট্রেশন। আপনার ইট ক্যান বি এ মেড আর্ব জাতীয় এক ধরনের ক্লজ, যে আগে মিডিয়েশন করবে, তারপরে মিডিয়েশন ফেল করলে আরবিট্রেশনের জন্য যাবে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ছোট্ট করে বলতে চাই। আমি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের হয়ে মিডিয়েটর হিসেবে, কান্ট্রি মিডিয়েটর হিসেবে কাজ করছি, এবং আমি একটা বড় একটা কমিউনিটি মিডিয়েশন করেছিলাম 2017-18 সালে, এবং একটা বড় একটা কোম্পানির সাথে একটা কমিউনিটির মধ্যে। সেখানে আমরা মিডিয়েশন সাকসেসফুল করার জন্য দুই পক্ষকে প্রথমে বিরোধটা কি সেটা বুঝিয়েছি, এবং বিরোধটা কেন তাদের জন্য ভালো না সেটা বুঝিয়েছি, এবং সেই বিরোধ ভালো না হয়ে তাদের এটা নেগোশিয়েট করা উচিত সেটা তাদেরকে বুঝিয়েছি। সেটার জন্য আলাদা ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটিস করেছি। সেটা করার পরে যখন দুই পক্ষকে আমরা এক জায়গায় এনেছি, তখন দেখা গেল ওনারা আমাদেরকে বাদ দিয়ে ওনারাই নিজেদের মধ্যে কথা বলছেন, তার আগ পর্যন্ত একজন আরেকজনের চেহারাও দেখছিলেন। কাজে আমি মনে করি যে এই ধরনের সচেতনতা কিন্তু ক্লায়েন্টদেরকে করতে হবে। যখন কোনো একজন পক্ষ কোনো একজন মানুষ যখন অর্থ ঋণের জন্য আসবেন, আপনার ঋণের জন্য আসবেন, তাকে যেন আমরা প্রথমেই আমরা বলে দিই যে মিডিয়েশন বলে একটা ব্যাপার আছে, আপনার ভবিষ্যতে আপনার মিডিয়েশন করতে হতে পারে। এই ধরনের অনেক কিছু করা যেতে পারে এটাকে সফল করার জন্য। ওভার টু ইউ ফাদার। জি, না সেটাই আমি আমরা আবার আলোচনায় ফেরত আসছি একটা ছোট্ট বিরতি। থ্যাংক ইউ। জি, আমরা নিশ্চয়ই আবার আলোচনা যেটা শুনছিলাম, প্রাণবন্ত একটা আলোচনা হচ্ছিল, সেখানে আমরা আসছি। আমরা সেকেন্ড কুইজটা একটু দিয়ে আসি দর্শকদের জন্য। সেকেন্ড কুইজ হচ্ছে দুই পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত যে কোনো স্থানে, এমনকি অনলাইনেও মিডিয়েশন হতে পারে, এটা কি সত্য না মিথ্যা? আপনারা উত্তর দিতে থাকবেন। আমরা আপনাদের সুবিধার জন্য এটা নিচেও শেয়ার করছি, স্ক্রলে আসছে, দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত যে কোনো স্থানে, এমনকি অনলাইনেও মিডিয়েশন হতে পারে, এটা কি সত্য কি মিথ্যা কিনা আপনারা কমেন্টের ঠিক নিচে এই সঠিক উত্তরটা আপনারা শেয়ার করবেন। আপনাদের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নগদ অর্থ উপহার। আলোচকদেরকে সুযোগ দেওয়া গেলে ভালো হতো। জি জি, তা তো অবশ্যই আমরা সবাইকে এনকারেজ করছি, যে কেউ আসলে এই কুইজের উত্তর দিতে পারবেন। আচ্ছা, তবে দর্শক যারা দেখছেন তাদের কাছ থেকে বেশি কাম্য যে তারা কতটা শুনছেন, দেখছেন, বুঝছেন সেই বিষয়। যাই হোক, আমরা যে বিষয়ে ছিলাম, এই বিষয়ে যদি আরো এক্সটেন্সিভ কিছু বলতে চান, কারণ আমরা আসলে চাই যে দর্শক যারা আছেন, যারা কিনা ট্রাবলে পড়ছেন, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন, তারা যেন সহজ উপায়ে সেটার একটা সমাধানের পথ খুঁজে পান, এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে মিডিয়েশনের ব্যাপারটা, যেটা কিনা আবহমান কাল ধরে আমাদের কালচারে ছিল, সবসময় ছিল, ওটাকে আরো কিভাবে কার্যকরী ভাবে এটাকে আরো কতখানি পপুলার হচ্ছে বা হবে, এই বিষয়ে যদি বলেন। আসলে এখানে হচ্ছে কি, সচেতনতা খুব প্রয়োজন যে আমরা কি করছি রাষ্ট্রীয়ভাবে, বা যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের মন্ত্রণালয় বলেন, আমাদের ধরেন শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, মেবি বা ইউজিসি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সিলেবাস চেঞ্জের মাধ্যমে
আমি মনে করি যে এডিআর কে একেবারে একটা কোর মডিউল, কম্পালসারি মডিউল করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের বার কাউন্সিল থেকে উদ্যোগ নিয়ে, যেটা আমি বললাম যে এই ব্যাপারটা যাতে সব লয়ার, সব আইনজীবী যাতে জানতে বুঝতে পারে সেই ব্যবস্থা করা। থার্ড তো হচ্ছে আমরা হাইয়েস্ট টায়ার থেকে তো আমরা নির্দেশনা পেয়ে গেছি, এর থেকে উপরে তো আর কিছু নাই। এখন খালি আমরা যাতে ওনাদেরকে কি বলবো বাধ্যতামূলক ভাবে যাতে আমরা মানাতে পারি সেই চেষ্টা করতে হবে। আর এমনিতে খুব ব্রিফলি মিডিয়েশন প্রক্রিয়াটা আমরা অলরেডি দেখেছি, এটা গোপনীয়, এটা ইজি অ্যান্ড ফ্লেক্সিবল, এটা কস্ট এফেক্টিভ, এবং শাহরিয়ার বললো এটা অত্যন্ত ফাস্ট ট্র্যাক প্রসেস। বছরের মামলা 1 দিন 2 দিনে শেষ হতে পারে আলোচনার মাধ্যমে, এবং এটা একটা ইনফর্মাল, অনানুষ্ঠানিক। এবং আমরা যেটা দেখলাম যে এখানে আমরা টাইম ফ্রেম একটা ব্যাপার আছে। এছাড়া আরেকটা জিনিস কথা বলি নাই, ইভেন কোর্ট ফিও কিন্তু ফেরত পাওয়া যায়। ইফ দেয়ার ইজ এ মিডিয়েটেড সেটেলমেন্ট, পার্টি কিন্তু কোর্ট ফি ফেরত পেয়ে যাবে। আমি এটা খুব কম, সবসময় কিন্তু সবার জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু কম না, এবং অবভিয়াসলি পার্টি কিন্তু লিটিগেশন কস্ট সেভ হচ্ছে। এবং যেটা আমরা বললাম যে একটা মামলা যদি আজকে কেউ মানি ডিগ্রি পায়, তার বিরুদ্ধে অ্যাপিল করবে, রিভিশন করবে, হাইকোর্ট থেকে আবার অ্যাপিল ডিভিশনে যাবে, ওইখানে গিয়ে হারলে আবার রিভিউ করবে, কত কি না করবে। আবার এমনও আছে হাইয়েস্ট কোর্ট থেকে আবার রিমান্ডে পাঠিয়ে দিয়েছে, যা ওখানে গিয়ে আবার শেষ করে আসো। এগুলি তো মিডিয়েশনে কোনো স্কোপ নাই। কাজে আমরা যদি সেভাবে যদি চিন্তা করি যে যেখানে কোনো জয় পরাজয় নাই, বা আমি সবসময় একজন উইনার, ইকুয়াল উইনার, সেখানে কিন্তু বিশেষ করে চিন্তা করে দেখেন কমার্শিয়াল সম্পর্ক, যেখানে দুইটা কোম্পানির মধ্যে ভবিষ্যতেও কাজ করতে হবে একসাথে, যখন তারা দেখবে যে তারা প্রাইভেটলি বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা এগ্রি করে গেছে, তখন তারা কিন্তু ভবিষ্যতে নিজেদের মধ্যে কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ করতে গিয়ে এনকারেজ হবে। কোনো মিডিয়া পাবলিসিটি থাকবে না কিন্তু এটার মধ্যে। এই কারণে সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে মিডিয়েশন ইজ দ্য ওয়ে ফিউচার। আর একটা কথা বোধহয় আমি বলে ফেলি এই সুযোগে, একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, সিঙ্গাপুর কনভেনশন অন মিডিয়েশন, যেটা এতে করে হচ্ছে কি ক্রস বর্ডার মিডিয়েটেড সেটেলমেন্ট, যেগুলা দুইটা দেশের মধ্যে যদি মিডিয়েশন হয়, তাহলে কিন্তু এক দেশে বসে যদি মিডিয়েশন করি, আর যদি কোনো ডিসিশন আমি মেনে নেই, এগ্রি করি, তাহলে আমার দেশে সে এসে কিন্তু ওই মিডিয়েটেড সেটেলমেন্টটা ফাইল করেই কিন্তু সে টাকা আদায় করতে পারবে। সেখানে কোর্ট কিন্তু সহায়তা করতে বাধ্য। ঠিক যেমন আরবিট্রেশনের নিউ ইয়র্ক কনভেনশন 1958, সেটা কিন্তু সিঙ্গাপুরে হয়েছে 2019-এ। আমরা আশা করি যে আমরা খুব দ্রুত বলছি, আমরা যাতে এই কনভেনশনটাকে যাতে র্যাটিফাই করি ভবিষ্যতে, এই ব্যাপারে আইন মন্ত্রণালয়ের উদ্যোগ কামনা করি, এবং যাতে আমরা স্টেপ নিতে পারি। তাহলে কিন্তু আমাদের মিডিয়েশন ম্যাপে কিন্তু আমরা কিন্তু আগাতে পারবো। শাহরিয়ার যে কথাটা বললো, আমাদের ইজ অফ ডুইং বিজনেস, বা আমরা যে কন্ট্রাক্ট এক্সিকিউশন, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনালি একটা ম্যাপে পৌঁছাবো, তখন কিন্তু অনেকে সচেতন হবে, ফরেনাররা তাকায় দেখবো, আচ্ছা বাংলাদেশ তো তাহলে মিডিয়েশনের কিন্তু ওরা আছে। তখন তো ফরেন এই যে বড় বড় প্রজেক্ট আমরা করছি, এই প্রজেক্টের ডিসপিউট সেটেলমেন্ট আর মিডিয়েশন আমরা কেন করি না? এটা তো একটা ইম্পর্টেন্ট কথা। তাহলে তো অন্যান্য সমস্ত প্ল্যাটফর্ম থেকে তো এই খরচ তো আমাদের কম। আর সত্যিকার অর্থে যারা ভয় পাই আমরা যে হয়তো আমরা কাজ হারাবো, আসলে যোগ্যতা থাকলে, ইচ্ছা থাকলে কাজ তো কখনো কেউ হারায় না, কাজ বরং আরো আসে। আমি লাস্ট পয়েন্ট হিসেবে বলতে চাই, আমাদের দর্শকরা যারা শুনছেন আপনার, বা যারা বিভিন্ন রকম আইনি সমস্যা বা বিভিন্ন বিরোধের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, তাদেরকে বলছি প্রথমে মাথা থেকে বের করে ফেলবেন যে এটা সবসময় আদালতের কাছে যেতে হবে না। হ্যাঁ, এটা বের করে ফেলতে হবে মাথা থেকে। আমাদের সোজা কথা জাতীয় মানসপটে এটা নিয়ে আসতে হবে যে সব বিরোধ আসলে আদালতের কাছে যেতে হবে না, এটা বিকল্প বিরোধ ব্যবস্থার মাধ্যমে সেটা করা সম্ভব। এটা হচ্ছে কি আমার প্রথম কথা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে গিয়ে যে আপনার এই যে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা বলছি, এটাকে আমরা আরো কিভাবে আমরা জনপ্রিয়তার দিকে নিতে পারি। আমাদের লয়ারদের একটা বড় ভূমিকা আছে ডেফিনেটলি। আপনি জানেন যে পাশের দেশে ভারতে আপনার সব কয়টা ল কলেজে যতগুলো প্রতিষ্ঠানে ল শেখানো হয়, আইন শেখানো হয়, সেখানে কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে মিডিয়েশন একটা কোর্স হিসেবে থাকতে হবে। তার মানে আপনার ছাত্র থাকা অবস্থায় একজন আইনি শিক্ষার্থী কিন্তু মিডিয়েশন প্রসেসটা এটা বাধ্যতামূলকভাবে পড়ে শিখে আসছে, যার জন্য ইন্ডিয়াতে অনেক বেশি মিডিয়েশনের উপরে প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক প্রতিযোগিতা হয়, যার জন্য ওদের আইনের শিক্ষার্থীরা কিন্তু এটা প্রথম থেকে জেনে যাচ্ছে, এবং সেভাবেই তারা কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে সেভাবেই তারা আপনার এনকারেজ করছে। আমাদের দেশে যদি আমরা এটা ইন্টিগ্রাল পার্ট অফ দি লিগ্যাল এডুকেশন নিয়ে আসতে পারি এবং বোঝাতে পারি, আমি মনে করি সেটা আমাদের ভবিষ্যৎ আইনজীবীদের যে মানসিকভাবে সেটা প্রস্তুত করবে যে না, মিডিয়েশন বলে একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা তাদের সমস্যার সমাধান দিতে পারি। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
খালেদ হামিদ চৌধুরী স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহরিয়ার সাদাত ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন আমাদের সাথে, যারা প্রশ্ন করেছেন স্টুডিওতে এসে এবং লাইভে থেকে মন্তব্য করেছেন, এমনকি যারা নীরব দর্শক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের আইন বিষয়ে এতটুকু জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তাহলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। খুব ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি।